আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নরমালি জিএসটি এক্সামের আগে যেসব প্রবলেম ফেস করছিলাম, অর্থাৎ জিএসটি প্রশ্ন সলভ করতে গিয়ে দেখা যায় যে আমি অনেক ক্ষেত্রেই তোমার নরমালি কি হয় যে আমরা যেহেতু আগে বেশ কিছু অ্যাডমিশন এক্সাম দিয়েছি, সেক্ষেত্রে কমন যে প্রশ্নগুলো এগুলো আমরা মোটামুটি আত্মস্থ আছে অনেকেরই। কিন্তু কিছু স্পেসিফিক প্রবলেম আছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইজ করার পর আমি এক্সামের আগে পেয়েছিলাম যে যেগুলো একটু ক্রিটিক্যাল, এবং ওগুলো ক্লিয়ার হলে মোটামুটি কনসেপ্ট ওই রিলেটেড বেশ কিছু কনসেপ্ট আয়ত্ত এসে যায় আর কি। তো আমি ওইগুলো আমার প্রশ্নে আইডেন্টিফাই করা আছে, সেগুলো আমি তোমাদেরকে আজকে একটু কয়েকটা প্রশ্ন দেখাবো আর কি চিন্তা করছি। তো ফার্স্টেই যে প্রশ্নটা লেখা আছে দেখো, যে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো কোণিকটির দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক কত। তো এই প্রবলেমটা একটু ক্রিটিক্যাল আছে, সো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো যে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স, এই টার্মটা দেখার পরে আমাদের বুঝতে হবে যেটা হয়তো পরাবৃত্ত হতে পারে, যেহেতু এইট এক্স আছে এটাকে টু এ বি বা ফোর এভাবে একটা কম্বিনেশনে আনা যায়। সো আমরা যদি এটাকে টু এ বি কম্বিনেশনে লিখতে চাই যে এক্স স্কোয়ার মাইনাস টু ফোর এক্স, অর্থাৎ ৪ দুগুণে ৮ প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। নেক্সট লাইনে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু ফোর এক্স প্লাস এটাকে যদি আমরা বি ধরি তাহলে ফোর স্কোয়ার মানে বি স্কোয়ার, এক্সট্রা টার্ম নিয়ে আসছি। সো লাস্টে আমরা আবার একটা ফোর স্কোয়ার মাইনাস দিয়ে দিলাম। সো দেখো এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস এখানে ১৬ ৪ ২০ ইকুয়াল টু জিরো, ৪ কমন নিলে ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো প্লাস এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার। দেখো অলরেডি কিন্তু আমাদের একটা পরাবৃত্তের টার্ম চলে আসছে এখানে। এটা যদি আমরা ডান পাশে পাঠাই, এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ। দেখো এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ। এটাকে যদি আমরা একটু মডিফাই করি, ফোর মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ফাইভ, এক্ষেত্রে দেখো এই মাইনাস ওয়ানটাকে আমরা এ হিসেবে লিখতে পারি। তো এটা হচ্ছে তোমাদের পরাবৃত্তটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা ওয়াই অক্ষ কেন্দ্রিক একটা পরাবৃত্ত, যেহেতু ডান সাইডে ওয়াই মাইনাস ফাইভ বা এরকম স্কোয়ার বিহীন একটা টার্ম আছে ওয়াই এর উপরে। সো এটার যদি চিত্র অঙ্কন করি কিছুটা এমন হবে, এই যে এমন কিছুটা। এটা নিচের দিকে কেন দিয়েছি, কারণ এই দেখো এর যে মান, এর মানটার আগে মাইনাস আছে, সো পরাবৃত্তটা নিচের দিকে হবে, এটা নিচের দিকে। সো আমরা নর্মালি তোমার দ্বিকাক্ষের যে প্রান্ত বিন্দু, এই যে প্রশ্নে বলা আছে দেখো যে দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক, এটাকে দ্বিকাক্ষ বলে আমরা জানি, এই যে এটা। তো দ্বিকাক্ষের পাদবিন্দুর যে কমন সূত্র আমরা জানি জিরো কমা মাইনাস এ। তো এক্ষেত্রে এটাকে আমরা জিরো ধরি নর্মালি, জিরো কমা জিরো বিন্দু। কিন্তু এই প্রবলেমের ক্ষেত্রে যেহেতু আমরা এক্স এর একটা এক্স মাইনাস ফোর টার্ম পেয়েছি আর ওয়াই এর ক্ষেত্রে ওয়াই মাইনাস ফাইভ, সুতরাং এটাকে আমরা এখন বলবো এক্স মাইনাস ফোর কমা ওয়াই মাইনাস ফাইভ। সেক্ষেত্রে তোমার এই টার্মটাও চেঞ্জ হয়ে যাবে। নর্মালি জিরো কমা জিরো থাকলে এইটা হতো জিরো কমা মাইনাস ওয়ান, বা সরি জিরো কমা মাইনাস এ, আর এর ক্ষেত্রে এটা মাইনাস ওয়ান আছে, তার মানে এটা হবে জিরো কমা এ মানে মাইনাস ওয়ান, মানে মাইনাস মাইনাস ওয়ান সমান সমান তোমার হবে জিরো কমা ওয়ান। এটা হচ্ছে নর্মাল টার্ম। কিন্তু তোমার এটা যেহেতু এক্স মাইনাস ফোর আছে ওয়াই মাইনাস ফাইভ আছে, সেক্ষেত্রে আমরা এইটা ইকুয়াল টু এটা যদি ধরি, তাহলে এই মানটার অরিজিনাল যে ভ্যালু সেটা আমরা পেয়ে যাব, অর্থাৎ এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, আর হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়ান যদি ধরি, তাহলে এক্স এর মান আসে আমাদের চার আর ওয়াই এর মান পাঁচ আর এক ছয়। এটাই হলো আমার দ্বিকাক্ষের, অর্থাৎ এই যে দ্বিকাক্ষ এর পাদবিন্দু, এটা পাদবিন্দু দ্বিকাক্ষের, এটা পাদবিন্দু এর স্থানাঙ্ক, অর্থাৎ ফোর কমা সিক্স, এটা হলো অ্যান্সার। তো এখন যে প্রবলেমটা আমরা দেখব যে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স হলে ডিএক্স বাই ডিওয়াই কত। সো এই ম্যাথটা সলভ করতে গেলে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যেখানেই ই টু দি পাওয়ার ওয়াই বা ই যুক্ত কোনো টার্ম দেখব, সেক্ষেত্রে আমরা সলিউশনের ক্ষেত্রে লন নিব।
লন নিলে তাহলে তোমরা ইজিলি ওটা আর কি সলভ করতে পারবে। তো এক্ষেত্রে যদি আমরা লন নেই, দেখো লন উভয় পাশে লন নিব আর কি, লন ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লন tan ইনভার্স এক্স। এখন আমরা একটা কমন ওয়ে জানি যে লনের পর যদি কোনো টার্ম থাকে তার উপরে যে পাওয়ারটা থাকে সেটা আমরা সামনে নিয়ে আসতে পারি। অতএব আমরা লিখতে পারি ওয়াই লন ই সমান লন tan ইনভার্স এক্স। এখন আমরা জানি লন ই, এই যে টার্মটা আছে, আমি গোল দিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, এই টার্মটাকে আমরা 1 লিখতে পারি, লন ই ইকুয়াল টু 1, অর্থাৎ এক্ষেত্রে শুধু ওয়াই থাকে, ওয়াই সমান লন tan ইনভার্স এক্স। এখন আমার প্রশ্নে চাইছে দেখো ডিএক্স বাই ডিওয়াই, কিন্তু আমি ওয়াইয়ের একটা এক্সের সাপেক্ষের একটা মান পেয়েছি ওয়াইয়ের, সেক্ষেত্রে আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স বাইর করি সেটা আমাদের সুবিধা হয়। অর্থাৎ এই ওয়াই টার্মটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তারপরে ওটা উল্টিয়ে দিলেই আমরা ডিএক্স বাই ডিওয়াই পাবো। সো এটা যদি এক্স এর সাপেক্ষে এই টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিএক্সটা ডিওয়াই বাই ডিএক্স হবে না এক্স্যাক্টলি, অর্থাৎ ডিডিএক্স অফ ওয়াই, যদিও এরকম উচ্চারণ হবে আর কি, লন tan ইনভার্স এক্স। এখন আমরা এটাকে যদি সিম্পলি ডিফারেন্সিয়েশনের রুলসে খাটাই যে লন এক্স tan ইনভার্স এক্স, পুরোটাকে যদি আমরা এক্স হিসেবে কল্পনা করি তাহলে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, অর্থাৎ এক্ষেত্রে 1/tan ইনভার্স এক্স হবে, tan ইনভার্স এক্স। আর এটা যেহেতু এক্স না, সেক্ষেত্রে চেইন রুল অনুসারে এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ tan ইনভার্স এক্স যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, আমরা এটা মুখস্থ মান যে তাহলে হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ আমরা ডিডিএক্স অফ ওয়াই এই টার্মটা পেয়েছি, কিন্তু আমাদের প্রশ্নে চাইছে উপরে ডিওয়াই নিচে ডিএক্স, উপরে ডিওয়াই চাইছে আর নিচে ডিএক্স চেয়েছে, সেক্ষেত্রে আমরা যাবে অর্থাৎ tan ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হবে আমাদের অ্যান্সার। সো এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল ছিল, অর্থাৎ কয়েকটা স্টেপে ম্যাথটা করা লাগতো। সো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, এভাবে করলে আশা করি তোমরা সলভ করতে পারবে। এই আরেকটি কনফিউজিং কিছুটা একটা প্রশ্ন আছে তোমার ফিজিক্সের, যে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় এনতম অন্ধকার ডোরা সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য কোনটি? এটা কিছু অপশন থাকবে, তারপর অপশনটা আমি এখানে নিয়ে আসি নেই, তোমাদের জাস্ট সলভ করেই দেখাচ্ছি যে দশা পার্থক্য চেয়েছে এনতম অন্ধকার ডোরার জন্য ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায়। নর্মালি আমরা সূত্রে জানি যে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় এনতম অন্ধকার ডোরার জন্য যে তোমার পথ পার্থক্য, যেটা এখানে চেয়েছে দশা পার্থক্য, বাট পথ পার্থক্যের যে কমন ভ্যালু সেটা আমরা জানি যে 2n+1 λ/2, এটা হচ্ছে পথ পার্থক্য। তো কিন্তু আমাদের চেয়েছে দশা পার্থক্য, সেক্ষেত্রে ঘাবড়ানো যাবে না প্রশ্ন দেখে, আমরা সিম্পলি দশা পার্থক্য পথ পার্থক্যর একটা সমীকরণ বা একটা ইকুয়েশন জানি আর কি, সেটা হলো ডেল ফাই সমান 2π/λ ডেল এক্স। এক্ষেত্রে ডেল ফাই হলো দশা পার্থক্য আর ডেল এক্স হলো তোমার পথ পার্থক্য। তো পথ পার্থক্য যে আমরা এই পেয়েছি যে 2n+1 λ/2, এটা যদি সিম্পলি এখানে বসাই তাহলে কিন্তু দশা পার্থক্য পেয়ে যাবো। দেখো 2π/λ 2n+1 λ/2, এর 2 কাটা, λ কাটা, সেক্ষেত্রে পাই 2n+1, এটাই হবে আমার দশা পার্থক্য। এটা কিন্তু এখানে অ্যান্সার। সো এভাবে প্রশ্ন দেখলে একটু চিন্তা করে রিলেটিভ যে ইকুয়েশন বা সূত্রগুলো জানা আছে ওগুলো অ্যাপ্লাই করতে হবে। এবং বিশেষ করে তোমাদের এই টাইপের যে প্রশ্ন বা একটু ব্যতিক্রমধর্মী আমার এই ভিডিও থেকে তো তোমরা দেখতেছো, তাছাড়া নিজেরা মানে ঘাটাঘাটি করে বের করার চেষ্টা করবে যে কোনটায় আমার সমস্যা। ওই প্রশ্নগুলো তোমরা আইডেন্টিফাই করে স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এবং ওইগুলোই বারবার প্র্যাকটিস করতে হবে, যে যাতে তোমরা ওই অল্প সময়ের ভিতরে ওটা অ্যান্সার করতে পারো, থিঙ্কিং নিয়ে আসতে পারো, তারপরে ইজিলি অ্যান্সার করতে পারো। কারণ অ্যাডমিশনে তো সবাই জানো যে খুব কম টাইমে মানে আউটপুট দিতে হয়, তো সেই দিকটা মাথায় রাখতে হবে।
এই প্রশ্নটি দেখো, এটা তোমাদের যদিও শর্ট সিলেবাসে হয়তো নাই, তারপর এটা ইম্পর্টেন্ট আছে। এই টাইপের দুই একটা প্রশ্ন চলে আসতে পারে। সো এটা দেখতে পারো তোমরা চাইলে, যে একটি তারের ব্যাসার্ধ 3 প্লাস মাইনাস 0.06 মিলিমিটার হলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত। সো এখানে দেখো যে 3 প্লাস মাইনাস 0.06 মানে হলো তোমার তারের অরিজিনাল যে ব্যাসার্ধ সেটা ছিল 3, আর তোমার ত্রুটি যেটা হয়েছে সেটা হলো 0.06, এটা বেশি বা কম এরকম একটা ত্রুটি হয়েছে। সো ত্রুটির যে সূত্র, নর্মাল সূত্র, সেটা আমরা জানি যে ব্যাসার্ধের ক্ষেত্রে, ব্যাসার্ধের যে ত্রুটি মানেই হলো তোমার মনে করো তারের দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্য দিয়ে উদাহরণটা বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে ব্যাসার্ধ ওইরকম সিমিলারলি হবে, যে ধরো তারের অরিজিনাল যে দৈর্ঘ্য সেটা যদি আর হয়, বাট আমরা পরিমাপ করে মনে করো আর এর থেকে কিছুটা বেশি পেয়েছি, আর প্লাস টু পেয়েছি, অর্থাৎ এই টু অংশটা আমরা বেশি পেয়েছি। সেক্ষেত্রে ত্রুটি যদি আমরা হিসাব করি যে কত পার্সেন্ট ত্রুটি হয়েছে, সেটা আমরা এভাবে হিসাব করতে পারি যে ফাইনাল যেটা আমরা পেয়েছি r+2 মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই তার ইনিশিয়াল যে অংশটা এর 100%, এটাই হলো আমাদের ত্রুটি। এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই যে এই দুই অংশটা অতিরিক্ত যেটা আছে এটি আমরা ত্রুটি হিসেবে এখানে পাবো, অর্থাৎ এর সাপেক্ষে, ইনিশিয়ালের সাপেক্ষে। সো এত ডিপে আমরা না যাই, নর্মালি যদি আমরা এই r+2 মাইনাস আর এটাকে আমরা ডেল আর হিসেবে করতে পারি, অর্থাৎ ত্রুটির যে নর্মাল সূত্র সেটাকে আমরা বলতে পারি ডেল আর বাই আর ইন্টু 100%, এটা ত্রুটির নর্মাল সূত্র। এখন দেখো এখানে ব্যাসার্ধ দেয়া আছে আমাদের 0.06, কিন্তু চাইছে আমাদের ক্ষেত্রফলের ত্রুটি। সো আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, a = পাই আর স্কোয়ার, বাট ব্যাসার্ধর ক্ষেত্রে যদি ত্রুটি, সেক্ষেত্রে ডেল আর বাই আর 100% হয়। ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা তোমরা জাস্ট মনে রাখো, আর এটা ডিপে না যাই, যে যেহেতু এর সাথে আর এর একটা মানে বর্গের সম্পর্ক আছে আর স্কোয়ার, সো ক্ষেত্রফলের ক্ষেত্রে ত্রুটি যদি ডেল আর বাই আর হয়, ব্যাসার্ধের ক্ষেত্রে যেহেতু এখানে স্কোয়ার আছে, সামনে একটা 2 দ্বারা গুণ হবে, এটাই হবে ব্যাসার্ধের ত্রুটি। তো আমরা এটাই জানি যে এই যে ব্যাসার্ধের ক্ষেত্রে 0.06 এইটা হলো আমাদের ত্রুটি। সো ক্ষেত্রফলে যদি এই ত্রুটিটি আমরা হিসাব করি, সামনেরটা 2 দ্বারা গুণ করতে হবে। সো আলটিমেটলি আমাদের ক্ষেত্রফলের ত্রুটি হবে = 2 ডেল আর বাই আর ইন্টু 100%। ডেল আর আমরা কি বসাবো, এই প্লাস মাইনাসের পরের যে অংশটা পাবো এটাই আমাদের ত্রুটি হিসেবে গণ্য, মানে ডেল আর হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে ডেল আর হবে 0.06, আর এই 2 দ্বারা গুণ আছে 2 ডিভাইডেড বাই আর হলো এর অরিজিনাল যে দৈর্ঘ্যটা সেটা হলো 3, এটা হলো তোমার ওই তারের অরিজিনাল যে ব্যাসার্ধ, এটা হবে 3 গুণ 100%। সো এভাবে এই ম্যাথগুলো করতে হবে, অর্থাৎ তোমার ব্যাসার্ধ যদি দেয়া থাকে সেক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে ত্রুটি সেটা আমরা জানি এর সাথে পাই আর স্কোয়ার, অর্থাৎ বর্গের একটা সম্পর্ক আছে, আর ত্রুটির নর্মাল সূত্র হলো ডেল আর বাই ডেল আর, মানে শুধু আর একটু 100%, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জাস্ট 2 দ্বারা একটা গুণ করব, সেক্ষেত্রে ক্ষেত্রফলের ত্রুটিটা পেয়ে যাব। এটা একটু তোমাদের মানে বুঝিয়ে সলভ করানোর চেষ্টা করেছি, যাতে সিমিলার অন্য টাইপের ম্যাথগুলো বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলে তোমরা চিন্তা করতে পারো। এখন আমরা যে প্রবলেমটা দেখব তা হলো ইন্টিগ্রেশন 0 থেকে 2 f(x) dx = 2 হলে ইন্টিগ্রেশন -12 থেকে +12 f(1 - 2x) dx সমান কত। তো এই প্রবলেমের ক্ষেত্রে আমরা এই যেটা দেয়া আছে, এক্ষেত্রে আমরা একটা প্রসিডিউর ফলো করব, ওইভাবেই এই টাইপের ম্যাথগুলো সলভ হবে। এই যেটা দেয়া আছে প্রশ্নে, যেটা হলে এই অংশটাকে আমরা জেড ধরব, অর্থাৎ এক্স এর জায়গায় জেডকে রিপ্লেস করব, এবং এটা আমরা করতে পারি যদি এই সব লিমিট এবং সব শর্ত আমরা সেম রাখি, অর্থাৎ 0 থেকে 2 f(z) dz = 2 আমরা লিখতে পারি এর আন্ডারে। সো এক্ষেত্রে আমরা এখন যদি এটা সলভ করি, 1 - 2x এটাকে আমরা জেড ধরব,
1 মাইনাস 2x ইকুয়াল টু জেড। এটা যদি জেড হয় সেক্ষেত্রে আমরা যদি ডিফারেন্সিয়েট করি মাইনাস 2 ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, অর্থাৎ ডিজেটের ভ্যালু পেয়ে গেছি আমরা। এখন এই যে মানটা, এই মানটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন মাইনাস হাফ হাফ এফ অফ 1 মাইনাস 2x ডিএক্স। এক্ষেত্রে দেখো এই যে লিমিটের মানটাও কিন্তু চেঞ্জ হবে আমাদের, অর্থাৎ এক্সের জায়গায় আমরা এক্ষেত্রে এই লিমিটগুলো বসাবো, অর্থাৎ 1 মাইনাস 2 1 মাইনাস হাফ ইকুয়াল টু জেড, একটা জেডের ভ্যালু অর্থাৎ 1 মাইনাস 2 কাটা আর মাইনাস 1 মানে প্লাস 1 হয়ে যায়, জেডের মান 2 হয়। আর একটা ক্ষেত্রে 1 মাইনাস 2 ইন্টু প্লাস হাফ, অর্থাৎ এক্ষেত্রে আমাদের দেখো 0 চলে আসে, অর্থাৎ লিমিট চেঞ্জ হয়ে মাইনাস হাফের ক্ষেত্রে আমরা 2 পাই এবং প্লাস হাফের ক্ষেত্রে 0 পাই। এবং এফ অফ 1 মাইনাস 2x, এফ অফ 1 মাইনাস 2x আমরা জেড ধরেছি, জেড ডিএক্স, ডিএক্স এর মান আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, এখান থেকে ডিএক্স এর মানটা পেয়ে যাব। এখান থেকে আমরা ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই মাইনাস 2 পেয়ে যাব। সো এই ডিএক্স যদি আমরা এখানে বসাই, ডিজেড বাই 2, আগে একটা মাইনাস আছে। সো এই যে লিমিটের অংশটা, এই মাইনাস আর এখানে ভাগ 2 আছে, এই 2টা যদি আমরা সামনে পাঠিয়ে দিই, অর্থাৎ মাইনাস হাফ বসাই এবং এই অংশটা, এই মাঝের অংশটা যদি আমরা লিখি জেড ডিজেড, এর ভ্যালু কিন্তু আমরা আগেই পেয়েছি 2, এই যে এখানে 0 2 এফ অফ জেড মাইনাস হাফ গুণ এর ভ্যালু 2। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে লিমিট যদি দেখো তুমি এখান থেকে 0 থেকে 2 দেয়া আছে, বাট আমরা এখানে লিমিট পেয়েছি 2 থেকে 0, অর্থাৎ লিমিটটা এখানে উল্টা হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের সাইনটা চেঞ্জ হবে, 0 থেকে 2 এর জন্য যদি প্লাস 2 পাই, আর 2 এর থেকে 0 ক্ষেত্রে আমরা জাস্ট 2ই পাবো, জাস্ট আগে সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস চলে আসবে। এখন তাহলে আলটিমেট রেজাল্ট আমাদের কত আসলো, 1 আসলো। এই 2 কাটা মাইনাস মাইনাসে প্লাস, সো 1, এটা আমাদের অ্যান্সার। এবারে এই প্রশ্নটা দেখো, এটা বেশি একটা জটিল না, বাট একটু ট্রিকি টাইপের, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3x এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 3y পরাবৃত্তদ্বয়ে ছেদবিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত। এই প্রবলেম সমাধান করার ক্ষেত্রে আমরা যদি জাস্ট সিম্পলি ম্যাথমেটিক্যাল একটু অ্যানালাইজ করি তাহলে হয়ে যায়, বাট আমরা যদি একটু একটা চিত্র অঙ্কন করে তোমাদের আগে দেখাই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3x, এটা কিন্তু একটা পরাবৃত্ত, এর চিত্রটা কেমন হতে পারে। এর চিত্রটা কিছুটা এমন হবে, যেহেতু এটা এক্স অক্ষগামী একটা পরাবৃত্ত, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 3y, এটা হবে এরকম কিছুটা, এই যে এরকম, ধরো এরকম, অর্থাৎ এটা ওয়াই অক্ষের কেন্দ্রিক। আমি এক্স্যাক্ট আঁকাতে পারিনি, বাট তোমাদের বোঝানোর জন্য আর কি জাস্ট ড্র করলাম। সেক্ষেত্রে ছেদবিন্দু দেখো, এই একটা আছে, এই একটা, দুইটা ছেদবিন্দু আছে, আর তারা এটাই জানতে চেয়েছে যে এই ছেদবিন্দু দিয়ে গমনকারী যে সরলরেখা আছে এই ঢালটা জানতে চেয়েছে। এখানে কিন্তু দুইটা ছেদবিন্দু, খেয়াল করো। সো এটা বের করার জন্য আমরা জাস্ট যে ওয়েটা ফলো করবো সেটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3x। এখানে আমরা ওয়ের জায়গায় যদি এখানের যে এক্স এর ভ্যালু আসে, এটা বসাই, অথবা এখানের এই এক্স এর জায়গায় যদি এখানের ওয়াইয়ের যে ভ্যালু আসে সেটা বসাই, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সমাধান পেতে পারি। সো এখানে আমরা যদি দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3x, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 3। এখন এটা যদি আমরা এই 2 নম্বর সমীকরণে বসাই, এক্স এর মান ওয়াই স্কোয়ার বাই 3, এটা হচ্ছে এক্স এর মান, এর উপর দেখো আবার স্কোয়ার আছে, অর্থাৎ এর উপরে আবার একটা স্কোয়ার, 3y, লাস্টে আলটিমেটলি হবে ওয়াই টু দি পাওয়ার 4, 3 স্কোয়ার করলে হয় 9, 9কে ওই সাইডে গুণ দিলে 3 9 27y, বা ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 27y ইকুয়াল টু 0। এক্ষেত্রে ওয়াই যদি আমরা কমন নিই, ওয়াই কিউব মাইনাস 27 ইকুয়াল টু 0। ওয়াইয়ের দুইটা আমরা মান পেয়ে যাই, ওয়াই ইকুয়াল টু 0,3, ঠিক আছে না। এখন এই ওয়াইয়ের মান যদি আমরা এক্স এর
যে কোনো একটা সমীকরণে বসাই, যে কোনো একটা সমীকরণ, তাহলে কিন্তু আমরা দুইটা আলাদা আলাদা মানের জন্য দুইটা আলাদা আলাদা এক্স এর মান পাবো। যেমন এখানে যদি আমরা বসাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3x, এখানে ওয়াই জিরো বসালে আমরা এক্স জিরো পাই, বোঝা যাচ্ছে কিন্তু। অর্থাৎ এক্ষেত্রে ওয়াই সমান এক্স সমান জিরো। আর ওয়াই এর মান যদি 3 বসাই সেক্ষেত্রে ওয়াই এর মান 3 বসাবো, মানে 3 এক্স এর মান আমরা পেয়ে যাই 3। অর্থাৎ এক্ষেত্রে এক্স এর তোমার দুইটা মান পাই, 0 আর 3। এক্ষেত্রে আমরা যদি ঢাল বের করতে চাই দুই বিন্দুগামী, তার মানে তোমার এক্স এর দুইটা ভ্যালু, ওয়াই এর দুইটা ভ্যালু, অর্থাৎ একটা ক্ষেত্রে তোমার 0,0 বিন্দু আমরা পাবো, এক্স এর একটা বিন্দু, ওয়াই এর একটা বিন্দু 0 0, আর হলো 3 3, এক্স এর 3, ওয়াই এর 3 3, মানে বোঝার সুবিধার্থে এই যে চিত্রটা আছে এটাকে যদি আমরা বোঝাতে চাই, এখানে এটা ধরো 0 0, যদিও না এক্স্যাক্টলি, জাস্ট এরকম হবে আর কি, 3 3। এখন এই দুই বিন্দুগামী ডালের সূত্র যে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, অর্থাৎ ওয়াই মাইনাস ওয়াই টু এরকম, মানে 3 - 0 ডিভাইডেড বাই 3 - 0 1, এটাই হবে আমাদের ঢাল। আজকে তোমাদের লাস্ট যে প্রবলেমটা দেখাবো সেটা হলো একটা ইন্টারেস্টিং প্রবলেম, যে এ ও বি গ্রহদ্বয়ের ভর যথাক্রমে m ও 2m এবং ব্যাসার্ধ যথাক্রমে r ও 2r হলে তাদের অভিকর্ষ ত্বরণের অনুপাত GA/GB বা GS/GB কত? এ টাইপের এমসিকিউ তোমরা অনেক সচরাচর দেখে থাকবে। এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় এটা প্রসেস করতে বা সলভ করতে বেশ কিছুটা টাইম লেগে যায়। সেক্ষেত্রে কীভাবে এটা দ্রুত করতে পারো সেই ওয়েটা আমি দেখাবো। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আগে তোমরা আইডেন্টিফাই করে নেবে যে কি কি ইনফো দেওয়া আছে, সেগুলো ওইখানেই তোমরা আইডেন্টিফাই করে নেবে। যেমন এ ও বি গ্রহদ্বয়ের ভর যথাক্রমে m ও 2m, অর্থাৎ m যেটা আছে এটা হলো তোমার মাস অফ এ, মানে এ গ্রহের ভর, আর 2m হলো মাস অফ বি। এভাবে আইডেন্টিফাই করলে তোমাদের জিনিসটা বসিয়ে সলভ করা সুবিধা হবে। আর ব্যাসার্ধ দেখো, এবং ব্যাসার্ধ যথাক্রমে আর, তার মানে কি এর ব্যাসার্ধ, অর্থাৎ আর অফ এ এটা দেয়া আছে, আর 2r যেটা এটা হলো তোমার আর অফ বি দেয়া আছে। অর্থাৎ তোমার যা যা ইনফো দেয়া আছে সেটা তুমি প্রপারলি আইডেন্টিফাই করতে পারলা। এখন যদি GA/GB বের করতে চাও, সেক্ষেত্রে এই জি, আর এবং এম, এই তিনটাকে রিলেটেড করে যে সূত্রটা আমরা জানি সেটা হলো G = GM/r²। এই যে কমন সূত্রটা, এটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ GA/GB জাস্ট এটা ইকুয়াল টু আমরা বলতে পারি এম এ, যেহেতু এম উপরে আছে অর্থাৎ জি এর সমান উপরে এ, মানে এম এর ক্ষেত্রে ওভাবে লিখতে হবে MA/MV ক্রস গুণ, আর এর ক্ষেত্রে এটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ আর বি উপরে চলে যাবে আর নিচে আর এ হোল স্কয়ার। এখন যদি জাস্ট আমাদের আইডেন্টিফাইকৃত যে মানগুলো আছে ওগুলো বসিয়ে দিই, যেমন এম এ হলো শুধু MV মানে 2m গুণ আরবি মানে 2r, তার উপরে হলো স্কয়ার আছে, আর এ মানে শুধু আর স্কয়ার আছে, বা এখানে কাটা হাফ গুণন 4r² কাটা 4/2 বা 2:1 আমরা লিখতে পারি। এটাই হবে আমাদের GA/GB, অর্থাৎ GS/GB বা অ্যান্সার।